হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ২০। ঢাকা রাতের শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। রাতের আধারে কালো মন ছুঁয়ে যাওয়ার মতো সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গভীর রাতের নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এই সময়ে মানুষ নানান কাজে বের হয় রাস্তায়, নিত্যদিনে কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার একটা মুহূর্তের সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। ক্ষণিকের জন্য হৃদের ভেতর মনটাকে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতন অশান্ত করলো কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষ করে। রোজকার মতো আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো। ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতেই গাড়ি চলতে শুরু করলো। হৃদ অফিসের গাড়ির এসি পাওয়ার বাড়াতে গেলে গায়ের কুট খুলে পাশে ফেলল। গলার ট্রাই খুলে কুটের উপর রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতের কবজির বোতামগুলো ছড়িয়ে কুনুই পর্যন্ত টেনে শার্ট বাস করার মধ্যে হঠাৎই হৃদের ফোনে কল আসলো। খুব স্বাভাবিকের ন্যায় আসিফ সেই ফোনের হৃদের দিকে বাড়িয়ে দিতে গিয়ে বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে পড়তেই খানিকটা চমকে উঠল। কৌতূহল দমালো, তারপরও হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটে গেল। এত ছোট কলের রিংটনে হৃদ আসিফ দুজনেই বুঝতে পারলো এটা সম্পূর্ণ কল দিল না, বরং অর্ধ মিস কল ছিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফ থেকে ফোন নিয়ে সেইভাবেই কোটের ওপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাসপাস করে হৃদকে বলল, ভাই, কলটা মনে হয় জরুরি ছিল। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন, ভীষণ ক্লান্ত সে। তাছাড়া মিস কলের কলব্যাক করার মতন সময় নেই, আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের হাত দুটো গুটিয়ে ভাঁজ করতে করতে সেভাবে গম্ভীর স্বরে বলল, আমি ক্লান্ত, এখন পরে চেক করে নেব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিস কল আসলো একই নাম্বার থেকে, পরপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো, এমনিতে সে ক্লান্ত, তারপর আবার মিস কল। অদ্ভুত, হৃদের পার্সোনাল ফোনে কল করার মতো তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে সেইভাবে কাউকে দেয়নি, যেখানে আননোন নাম্বারে তার ফোনে কল আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া হৃদের বাবা মা, ভাই, দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল নয়, তাও রাত 10টার পর। এই অসময়ে ভর সন্ধ্যায় হৃদকে, আর যাই হোক, তার পরিবারের কেউ অন্তত কল করবে না সে বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় শুধু মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতো? হৃদ ভাবলো সে ফোনটা উল্টে দেখবে না মিস কলদাতাকে, কিন্তু ফোনের অপাশে ব্যক্তিটা এবার যেন মিস কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অভূত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতেই চমকে তাকালো। সূচক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদ তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে এলো কয়েক সেকেন্ড। গুটি গুটি অক্ষরে ভাসমান লেখা, বেয়াদব বউ, যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নিল? আর হৃদকে বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে সে এখন পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টে শত্রু হয়েই পড়ে আছে। তাহলে লুকোচুরির সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করে হৃদকে কেন ফোন করে দিবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মায়া হম্বিতম্বি করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজলো মায়ের কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের ওপাশে মায়া হৃদকে সালাম দিয়েই যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতার নিঃশ্বাস যেন হৃদের কানেও বাড়ি খাচ্ছে। হৃদ ফোনের ওপাশে মায়াকে চিনতে পেরেও সে অপরিচিত সাজলো, কারণ মায়া এখনো হৃদকে নিজের পরিচয় দেয়নি বলে সেও সেদে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিতে বলল না যে মায়াকে সে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুজনের ফোন আলাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকেই মায়ের পারিবারিক নাম্বারগুলো সেভ ছিল,
যবে থেকে হৃদ দুজনের বিয়েটা সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকেই। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ের পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করলো, হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? তখনই শোনা গেল মায়ের অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুট টুট করে কল কেটে গেল তক্ষণি। কৌতূহলে হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই, বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলো সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে কি দেখে ববুগুড়ে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেই কল মিলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজের বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে। হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিন ব্যস্ততায় একদমই চট্টগ্রামে যেতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি ঘোড়া, মহাসড়ক দর, চট্টগ্রামে ফিরবো। আসিফ আপত্তি করে বলতে চাইলো, কিন্তু ভাই, কাল তো আমাদের অফিসে হৃদ চেতে উঠে বলল, তোরে বলছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়ায় মায়া হৃদের কল কাটতে না কাটতেই ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজ দেখিয়ে বলল জুই, বলদির বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো পিরিতি প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? ব্যঙ্গ করে। এই তুই ওই বেটার আবার বিয়ে দিয়ে কি করবি? সংসার পাতবি জামাইয়ের সঙ্গে? অসভ্য মাইয়া। জুয়ের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনায় আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময়ের শেখানো পড়ানো কথাগুলো সব ভুলে গিয়েছিল। তাই তো অচেনা স্বামী নামক মানুষটার বারবার কল করতে গিয়ে অস্থিরতায় পরপর কলগুলো কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো দু একবার মিস কলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস জুগিয়ে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুয়ের দীর্ঘ সময়ে শিখিয়ে দেওয়া কথাগুলো মায়ের মাথায় থাকলো না, বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল ক্ষণিকের জন্য। যার দারুণ ফোনের ওপাশে ব্যক্তিটি বারবার হেলো বেলার পরও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্থিরে ছিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ের মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে, সেই প্রশ্নটাই চট করে ফেলল। আর করবেই না কেন? মায়ের স্বামী হয় লোকটা, মায়ের জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে কিনা। যদিও মায়া এটা জানে না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ের সাথে বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কিনা, তাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত সব প্রশ্নের উত্তর জানা অবশ্যই মায়ের জন্য প্রয়োজন। তাছাড়া মায়া টানা 3টা মাস এত কষ্ট করে, এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমন থেকে অচেনা স্বামীর নাম্বারটা সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহী। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমন থেকে মায়ের স্বামীর তেমন কোনো তথ্য বা ঠিকানা কিছুই পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ের অচেনা স্বামীটার নামটা বলতে, কিন্তু সুমন তাও বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ের স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই মায়া অত অনুরোধের জন্য সুমন শেষে অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায়, সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ের স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামীর নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ের স্বামীর নামটা লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে মায়ের স্বামী নামক লোকটার নামের পিছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ের স্বামী, তাহলেও মায়া কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতো পরিস্থিতি তখন ছিল না। তাই মায়া ধরে নিল মায়ের সাথে একটা দুনিয়ার খারাপ লোকেরই বিয়েটা হয়েছিল সেদিন। যেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটার খারাপ লোক ভেবেছে, গ্রহণ করে এসেছে এতদিন, তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলে বিষয়টা মায়ের কাছে স্বাভাবিকই লাগবে।
কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটার পরিচয় হাফেজ সাহেব লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ার। তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু, আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীর মধ্যে একজন হবে। বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমি আব্বাকে প্রশ্ন করাতে ওনাকে দেখলাম বিষয় নার্ভাস হচ্ছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামী নামক লোকটার নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্কবার্তায় ভয় মায়াও পেয়েছিল। তারপরে সুমনের থেকে অচেনা নাম্বারটাও নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যা 7টার দিকে, মাঝে 6 ঘন্টা। শুধু মায়ের নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। জুই শুরু থেকেই মায়ের পাশে ছিল। সুমন থেকে নাম্বার নিয়ে রিতকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশে ছিল। মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদের পরিচয় সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসনেসে মায়া জুইয়ের শিখিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া কথাগুলো সবকিছু গুলিয়ে ফেললো। যার দারুণ হম্বিতম্বি হয়ে শুধু জানতে চাইলো মায়ের অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়ের অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই। তবে মায়ের খুব করে জানতে ইচ্ছে করছে আদৌ মায়ার স্বামী তার হঠাৎ বিয়ের কথা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছে এতদিনে। মন্ত মায়ের ধ্যান ভাঙলো ফের জুইয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব, লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবে সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়ের কথায় চেতে উঠল জুই। অসভ্য মায়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে তোর নাম্বারটা দিল সেটা আদৌ তোর নিখুঁত স্বামীর নাম্বারটা কিনা সেটা শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন কেন করলি? সুমনের দেওয়া নাম্বারটা তো তোর স্বামীর হবে, এ বিষয়ে তুই এত শিওর কেমনে হোস? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে ওই প্রশ্নটা করতি। সে তোদের 2 বছর আগের হওয়া হঠাৎ বিয়েটা এখনো মনে রেখেছে কিনা, তা না করে তুই এমন বলত মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যিই মায়ের প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেসে মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখিনি সে, কিন্তু জুয়ের কথা ফেলাল নয়। কলদাতা আসলে মায়ার নিখুঁত স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি বলে ধরে নিল মায়া। অপরাধীর নেই ঋণের নেই বলল মায়া। অত কিছু মাথায় আসেনি, কেমন কেমন করে যেন মুখ ফসকে প্রশ্ন করে ফেলেছি লোকটাকে। মায়ের কথা মনে ধরল না জুইয়ের। এত বোঝানোর পর মায়ার দিয়ে কিছুই বলতে পারলো না সে। তাছাড়া জুই বেশ করে লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললে সেটা পছন্দ করে না মায়া, উল্টো কেমন ঘুম মেরে বসে থাকে। এই যে জুই এখনো মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ার মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুইয়ের কথা সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমন। স্বামী সম্পর্কে কিছু না জেনেই মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারছে জুই। আবার সেখানেই জুইয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়ের নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয়, ওদের গোটা পরিবার ভুক্তভোগী হবে। বারন্তর আগে জুই মায়ের সাথে আর তর্ক করতে মন চাইলো না। জুই রাগে ফুসফুস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতে মায়া ঠোঁট উল্টালো। জুইয়ের গমন পথে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজলো। তখন জুইয়ের হাতে হঠাৎ বালিশের বাড়ি খেয়ে ফোনটা কোথায় জানি হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুই চলে যেতে মায়া পুনরায় ফোনটা খোঁজ করতে তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতেই দেখলো মায়া তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়ায় মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল, আসসালামু আলাইকুম। মায়ার তাড়াহুড়ায় সালামের উত্তর হৃদ খুব রয়েছে গম্ভীর গলায় দিল, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? দুরু দুরু বুক চেপে বসলো মায়া। ভয়ঙ্কর লজ্জায় ছিটিয়ে আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটা বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ের ভালো লাগা আকাশচুম্বন হলো, কিন্তু মুখের কথা যেন গলায় আটকালো। ওপাশের মানুষটাও চুপ, হয়তো মায়ের কথা বলার অপেক্ষায় আছে। লজ্জায় ছিটিয়ে কোনো রকমে আওয়াজ বের করলো গলা দিয়ে, রিন রিনে বলল মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পুরো পরিচিত নয়, তারপরও আপনাকে অনেক খোঁজাখুঁজির পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেরে কল দিলাম।
রিত মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবেই কোনো কারণে ফোনটা করেছিল, তাই সে আগ বাড়িয়ে পরিচয়টা না দিয়ে মায়ের পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন রিতকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের বাসর বা পরিচিত রিত খান ভেবে মায়া রিতকে কল না দেয়, তাহলে এর বাইরে কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো? আমরা পূর্বে পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমার খোঁজার কারণ কি বিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে আমার যে আপনার কথা শুনতে হবে এমনটা তো নয় মিস। ব্যস্ত আমি, রাখ। রীতের কথা শেষ করার আগেই মায়ের জেদ্দি সুরে শোনা গেল তক্ষুনি। বললাম তো কথা আছে আমার, ফোন রাখা যাবে না এখন। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে আমি কি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়া হাসপাস করে এদিক সেদিক তাকালো, প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি, হয়তো পরিচিত হতে যাচ্ছে হৃদের সাথে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ের মুখস্থ থাকার কথা, সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটা হৃদের বেশ কৌতূহল বাড়ল। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ঝটপট উত্তর দিল মায়া, আমি রিক্তা ইসলাম মায়া, আমাকে চিনতে পারছেন? হৃদ অল্প হাসলো, তার বউ, সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিতর ন্যায় বলল, আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস? কই, আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথায় ভীষণ কষ্ট পেল মায়া, হতাশায় বুক ভারী হয়ে উঠল তক্ষুনি। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়া কিনা কি ভেবে বিগত 3টা মাস ধরে ওই লোকটার খুঁজে পেতে নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করে যেতে গিয়ে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্টও করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়া বাড়ি আওয়াজ নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সাথে আমার বছর 2 আগে দেখা হয়েছিল একবার, সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম, সাহায্যও করতে চেয়েছিলাম আপনার। কিন্তু সেদিন রাতে স্মরণীয় ঘটনা ছিল আমাদের জীবনে, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনাকে আবারও খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেদিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওনাদের বাড়িতে, মনে আছে আপনার? মায়ের গোছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সেটা বেশ বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষুনি। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দে হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজ থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশাই গলায় বলল হৃদ, আশ্রয় কোথায় দিয়েছিল মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম আর বউটাও রাতে পালালো, নয়তো রাতেই বাসর সেরে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়িতে ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুট টুট করে কলটা কেটে গেল তক্ষুনি। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ের। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লাগালো বালিশ চাপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে 2 হাতের মুঠোয় বেসল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটাই ছিল, কিন্তু তাই বলে লোকটা প্রথমবারই এমন নিমজ্জিত কথাগুলো বলবে ভাবতে পারিনি মায়া। ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকটার সাথে আর কথাই বলবে না। কথা বলবেই বা কিভাবে? মায়ের কল কেটে দিতেই উচ্চস্বরে ঝরঝর করে হেসে ওঠে হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরো দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলেই হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনে নাম্বারটা চেপে আবারও কল মেলাতেই বেখেয়ালি চোখ পড়ল আসিফ আর ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এদিকটাই। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখেনি, তাই হঠাৎ হৃদের চোখে দুজনই ধরা পড়ে যাওয়ায় থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটা ক্ষণে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখলো, সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ার নাম্বারে কল মিলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করলো না। হৃদ মিটমিট করে হেসে ছোট্ট একটা মেসেজ করে লিখলো, পলাতক বউর সন্ধানে আছে মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন?
আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের উপর হাত রেখে চোখ বন্ধ করতেই হৃদের ঠোঁটে মিটমিটি হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরের গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে। আর বাতাসের থুরে বেশি আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়া আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখনও ঘুমিয়ে। মায়া লুকিয়ে চুকিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল মেলালো। হৃদ তখনও গাড়িতে কুমিল্লা পার হয়ে ফেরিতে ঢুকছে সবে। সেই সময়ে হৃদ ফোন বেজে উঠতেই আসিফ সামনের মিররের দিকে হৃদের দিকে তাকালো এক পলক। হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ের কল কেটে নিজের কল মেলাবে তার আগেই মায়া অধৈর্যের নেই আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কল কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতেই কয়েক সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতো কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসলো। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। চলবে।